বাড়ির গৃহকর্মী নুরি বেগম এসেছিলেন ইয়াসের দরজার সামনে। ডাকতে এসেছিলেন খেতে যাওয়ার জন্যই। ইয়াস ওনাকে দেখেই ভালো মন্দ জিজ্ঞেস করে উঠল। উনিও হেসে হেসে উত্তর দিলেন ইয়াসকে। ইয়াস এবার সেই কর্মীকে চোখের ইশারায় কিছু বলতেই মহিলাটা বুঝতে পেরে চলে গেলেন ওখান থেকে। ইয়াস আস্তে আস্তে হেঁটে গিয়ে পাশে বসলো কাসপিয়ার। শান্ত কণ্ঠে কাসপিয়াকে বলে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে মারধর করেছি? একটা ধমকি তো দিয়েছি। ইয়াসের কথায় নাক টেনে লাল লাল চোখ দুটো নিয়ে ইয়াসের মুখ পানে তাকালো কাসপিয়া। তারপর শান্ত স্বরে বলে উঠল ইয়াসকে, এমনভাবে বলছেন মনে হচ্ছে মারধর করলেই আপনি খুশি হতেন। ইয়াসের হয়তো পছন্দ হলো না মুখের উপর কথা বলাটা। ভুজোড়া কুচকে তাকিয়েছে কাসপিয়ার দিকে। ধমকের স্বরে বলে উঠল ইয়াস ওকে, বাব্বা, তোমাকে দেখে তো মনে হয় না এত কথা জানো তুমি। শোনো উপমা, আমার সামনে মোটেও নিজেকে চালাক প্রমাণ করতে আসবে না। ইয়াসের কথায় মুখটা ফিরিয়ে নিল কাসপিয়া। সে তো বরাবরই এমন, 2 মিনিট কথা না বলে থাকতেই পারে না। আর কেমন যেন দম বন্ধ লাগে ওর কথা না বলে। আর এই লোকটাই বা এমন কেন? বারবার ধমক দিয়ে কথা বন্ধ করতে চাইছে তার। হাতে খাবারের প্লেট নিয়ে ইয়াসের রুমে প্রবেশ করেছেন নুরি বেগম। ওনার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চলে যেতে বলল ইয়াস। ভদ্র মহিলাও আর দাঁড়ালেন না এক মুহূর্তেও। মাথা নাড়িয়ে চলে গেলেন ওখান থেকে। ইয়াস এবার কাসপিয়ার চোখের সামনে খাবারের প্লেটটা ধরে বলে উঠল, খাবারটা খেয়ে নাও এবার। খাবারের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল কাসপিয়া। অসহায়ের মতো ইয়াসকে বলে উঠল, আমার ভাইয়াকে এনে দিন। আপনি না বললেন ভাইয়ার ঠিকানা আপনার জানা আছে? মুহূর্তের মধ্যে কাসপিয়ার কথা শুনে ইয়াসের চোখ মুখে অন্ধকার জমল। বলেছিল তো ঠিকই, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে কৌশিককে? পরিস্থিতি সামলাতে আবারও বলে উঠল কাসপিয়াকে ইয়াস, তুমি খাবারটা খাবে? প্রত্যুত্তরে কাসপিয়া বলে উঠল, আমার খিদে নেই। ইয়াস বলল রেগেই, খেলে খাও নইলে না খাও। কথাটা বলেই উঠে চলে গেল ইয়াস। কাসপিয়া কেবল শূন্য চোখে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার দিকে। সাথে কাসপিয়া মনে মনে ইয়াসকে বকাঝকা করলো। কাসপিয়ার ফর্সা মুখটা অন্ধকারে ঢেকে গেছে। ভাবছে ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে কাসপিয়া, লোকটা এমন কেন? সুন্দর করে কথা বললে কি আল্লাহ পাপ দেবেন ওনাকে? রাত অনেক হয়েছে, দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কাসপিয়া। পুরো রুমে সে ছাড়া আর কেউ নেই। এতক্ষণ ধরে একা একা বসে থাকতেই বিরক্ত লাগছে ওর। বাইরে গিয়ে যে কারোর সাথে কথা বলবে সেই সাহসটাও নেই তার। এখানে সবাই তো অচেনা তার কাছে। আবার তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকতেই দেখেছিল সবার ব্যবহার। কেউ যে খুশি হয়নি তাকে দেখে, বুঝতে বাকি নেই সেটা কাসপিয়ার। হুট করেই কাসপিয়ার মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। ঘুরে তাকাতেই রাগত স্বরে কেউ বলে উঠল ওকে, এই মেয়ে, তোমার নাম কি? মাথা নুয়ে কাসপিয়া উত্তর দিল সুফিয়াকে। আমার নাম কাসপিয়া। সুফিয়া বলে উঠল তখন, ইয়াসকে তুমি চেনো? কতদিন হলো তুমি চেনো? বুঝে শুনে বিয়ে করেছো তো? কাসপিয়া কোনো উত্তর না দিয়েই তাকিয়ে রইল মেয়েদের দিকে। কি বা সে উত্তর দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। দুজনে কথা বলার মাঝখানে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসলো তখন। ফলে দুজনেই তাকালেন সেই ব্যক্তিটির দিকে। ইয়াস তখন গম্ভীর কণ্ঠে বলে উঠল তার মাকে, তুমি আব্বুকে বুঝে শুনে বিয়ে করেছিলে তো আম্মু? ছেলে এরকম কথায় রাগ হলো প্রচুর সুফিয়া বেগমের। কটমট করে বলে উঠলেন সুফিয়া বেগম, কিসের সাথে কি মেশাচ্ছ তুমি ইয়াস? ইয়াস চোখের ইশারায় রুমে যেতে বলল কাসপিয়াকে। দাঁড়ালো না কাসপিয়াও, ফটাফট মাথা নাড়িয়ে সাই জানালো ইয়াসের কথায়। ওর পাশ কাটিয়ে চলে গেল রুমে। মায়ের মুখোমুখি এসে আবারও জিজ্ঞেস করে উঠল ইয়াস, আহ আম্মু, রাগ করছো কেন? তুমি আমাকে বলো, আব্বুকে কি তুমি বুঝে শুনে বিয়ে করনি? ছেলের কথায় থতমত খেয়ে গেলেন মিসেস সুফিয়া। এই ছেলের মধ্যে এত পরিবর্তন এলো কি করে? ইয়াস এতটা পাল্টে গেছে যে মায়ের মুখে মুখে কথা বলছে। নিজেকে স্বাভাবিক করে সুফিয়া বলে উঠল ইয়াসকে, বুঝে শুনেই করেছি। অবুঝের মতো কথা বলছো কেন ইয়াস? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, অবুঝের মতো কথা তুমি বলছো আম্মু? ও আমাকে না চিনলে বিয়ে করবে কেন? আমার হাত যখন ধরেছে বুঝে শুনেই ধরেছে নিশ্চয়ই। ছেলের এরকম যুক্তি শুনে হতভম্ব বনে গেলেন সুফিয়া বেগম। চোখ মুখ বিস্ময় নিয়ে বলে উঠলেন কেবল ইয়াস। প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, আমার ভালো খারাপ নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে হলো আম্মু?
আর তাছাড়া তোমার ওই ছেলে কোথায়, যার জন্য আমাকে সবসময় নিজের থেকে দূরে দূরিয়ে রাখতে? ছেলের এমন কথায় অভিমানে আভাস পেলেন সুফিয়া বেগম। আপিয়াই বা ইয়াস কেউ ছিল না তখন। দত্তক নিয়েছিলেন 1-2 বছরে একটা বাচ্চা ছেলেকে। শখ করে নাম রেখেছিলেন ঈশান। তার 2-3 বছর পর আপিয়া এলো ওনার কোল আলো করে। পরে ইয়াস। ছোটবেলা থেকেই ইয়াস আর আপিয়ার তুলনায় ইয়াসকে বেশি আদর করতেন সুফিয়া বেগম। এক সময় সেই চঞ্চল ইয়াসকে পাঠিয়ে দিলেন লন্ডনে। ছেলে ওনার আগের মতো আর চঞ্চল নেই। বড় হয়েছে এখন, বুঝতে শিখেছে বাস্তবতা। তার সাথে মায়ের সাথে দূরত্বও বেড়েছে তার। প্রতিদিন ছেলেকে ফোন দিয়ে কত কি বলতেন সুফিয়া বেগম। বোঝাতে চাইতেন তিনি কখনোই আলাদা করে দেখেননি কাউকে। মনে হতো ইয়াসের ভুল ভেঙেছে। প্রথম প্রথম ফিরে আসতে চাইতো না ইয়াস, কিন্তু সুফিয়া বেগম ফোনের অম্বিতম্বি করতেন ছেলের ওপরে। ছেলেটা জেদ করে এতদিন বারবার বলার পরেও আসতে রাজি হয়নি দেশে। হুট করেই 2 দিন আগে ফোন দিয়ে জানালো সে আসছে। খন্দকার মঞ্জিলে খুশি যেন ফিরে এসেছিল সে সময়। কিন্তু প্রথম দিনই যে ছেলের সাথে আবার তিক্ততা বাড়বে ওনার ভাবনাতেই ছিল না। সুফিয়া বেগম গটগট করে হেঁটে দরজা পর্যন্ত গেলেন। ফিরে তাকিয়ে আবার শক্ত কণ্ঠে বললেন ইয়াসকে, কিছু শাড়ি রেখে গেলাম, তোমার বউকে বলো শাড়িটা পরার অভ্যেস করে নিতে। খন্দকার বাড়ির বউরা এসব থিপিস পরে ঘুরে না। এদিকে ইয়াস ভ্রুকুচকে তাকিয়ে আছে মায়ের দিকে। কিছু বলল না অবশ্য। আর সুফিয়া বেগমও তার ছেলের সাথে কথা বাড়াতে চাইলেন না, তাই চলে গেলেন ওখান থেকে। ছাদের সুন্দর করে বসার জায়গা আছে। এই সময়টাতে বাড়ির সবাই এসে আড্ডা দেয় ওখানে। ইয়াস এতদিন মিস করেছে বাড়ির প্রত্যেককে। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর মনে ভাবছে কি যেন। হঠাৎই চমকে উঠল। মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো উজ্জ্বলকে। হাসলো ইয়াস।